আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছ? আচ্ছা, কেউ শুনতে সমস্যা হলে বইলো। ওকে, দেখো। আমাদের আহ, আজকে আজকে তোমাদের গ্রুপ থেকে বেশ কয়েকজন মেসেজ দিয়েছে যে পেমেন্টের ব্যাপারে আর কি। তো আমি এটা শুরুতে ক্লিয়ার করে নিই। আমি বলেছি যে লাইভ ক্লাসে জানাবো, যাতে করে সবাই জানতে পারে একবারে, সেই জন্য। তো পেমেন্টের ব্যাপারে দেখো, কয়েকদিন আগে আমি একটা দিয়েছি 15 তারিখে। সেটা হলো, এটা আমি অন্যান্য আমাদের সব গ্রুপে এটাই করে থাকি, যে আমাদের রেগুলার পেমেন্ট হচ্ছে 310 টাকা মান্থলি। মানে প্রতি মাসে 310 টাকা দিতে হবে, এটা হচ্ছে মান্থলি। তবে কেউ যদি আহ, পরের মাসের পেমেন্ট আগের মাসেই দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে 250 টাকা দিলেই হবে। মানে তোমার 60 টাকা সেভ হলো। এটা জাস্ট একটা অফার। হ্যাঁ, তোমরা যদি এরকমটা হয়, যেমন এখন তোমরা ডিসেম্বরে আছো, তোমরা যদি জানুয়ারির পেমেন্টটা এই ডিসেম্বরের 31 তারিখের ভিতরে দিয়ে দাও, তাহলে 250 টাকা। বাট জানুয়ারির পেমেন্ট যদি আবার জানুয়ারির 1 তারিখেও দাও, তাহলে সেটা 310 টাকা দিতে হবে। এটা একটা অফার আর কি। তো এটা তো আবার এরকম মনে করিও না অনেকে, যে জানুয়ারি পেমেন্ট আমি জানুয়ারির 1 তারিখে দিব, তাও 310 টাকা কেন, ওই দিন কেন 250 টাকা না? তো আমি ওই জন্য বারবারই বলতেছি যে আমাদের রেগুলার পেমেন্ট হচ্ছে 310, বাট এটা একটা অফার। যদি কেউ পরের মাসে পেমেন্ট আগের মাসে দিয়ে দেয়, তাহলে সেটা 250 টাকা। আরেকটা সুযোগ আছে, সেটা হচ্ছে ধরো তুমি কোনো কারণে এই মাসে দিতে পারলে না, তাহলে পরের মাসেরটা যদি আবার জানুয়ারির 1 তারিখে গিয়েও, বা 2 তারিখে, 3 তারিখে, 10 তারিখে, ইনফ্যাক্ট জানুয়ারি মাসের যে কোনো দিনে যদি ফেব্রুয়ারির সহ দাও, তাহলে আবার কিন্তু 510 টাকা। মানে সেক্ষেত্রে 250 টাকা থেকে যাচ্ছে। তো এটা আমি অফার দিয়ে থাকি, এটা প্রত্যেকটা গ্রুপে আছে, এর আগেও যতগুলো গ্রুপ চালিয়েছি সব এইভাবেই করেছি। তো এটা আমার মনে হয় তোমাদেরকে একটু হেল্প করবে। এই যে 60 টাকা বেঁচে গেল, কিংবা যখন 2 মাসের একসঙ্গে দিবে তখন 100 টাকা বেঁচে গেল, এইটা আর কি। ওকে, তাহলে যে কজন মেসেজ দিয়েছিল আশা করি অ্যান্সারটা পেয়ে গেছো, আর এইটা বুঝতে কঠিন লাগবে না আর কি। ওকে, দেখো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, আমরা গতদিনে পর্যন্ত পড়েছি রোমান্টিক পোয়েট্রির সংস অফ ইনোসেন্স। অর্থাৎ ইনোসেন্স পার্টে যে সমস্ত সংস রয়েছে, সংস বলতে কবিতা, ইনোসেন্স পার্টে যে যে সমস্ত কবিতা রয়েছে সেগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা এক্সপেরিয়েন্স যে পার্টটা, সেই পার্টে আমরা আলোচনা করব। দেখো, অলরেডি আমি তোমাদেরকে কিছু ইমেজ আপলোড দিয়েছি। এই যে এই ইমেজগুলো আমাদের সংস অফ এক্সপেরিয়েন্সে রয়েছে, সেগুলো। তো আজকে আমরা এখান থেকে আলোচনা করব। আমি এর আগে বলেছিলাম না যে সংস অফ ইনোসেন্স এবং এক্সপেরিয়েন্স একটা আরেকটার কন্ট্রাস্ট। অর্থাৎ ওইটা যদি হয় ডে, এটা হচ্ছে নাইট। মানে ওইটাতে সবকিছু দেখবা যে ইনোসেন্স নিয়ে কথাবার্তা বলেছে, এখানে পাপের বা খারাপ মতলবের কোনো কিছুই নাই। বাট এইখানে আমরা দেখবো সবকিছুর ভেতরেই একটা খারাপ বা পাপ পাপ একটা ভাব রয়েছে, বা একটা বাজে রকমের চিন্তা ভাবনা, এরকম অনেক কিছু রয়েছে। অর্থাৎ ওইখানে যা কিছু ইনোসেন্স, এখানে সেটারই উল্টোটা এক্সপিরিয়েন্স জিনিসটা রয়েছে। আরেকটা জিনিস সেটা হলো যে, তোমাদের অনেকেই এরকমটা আমাকে অনেক সময় বলতেছো যে ওই পার্ট এ, তারপর পার্ট বি, এগুলো কবে পড়বো? তো এগুলো পড়তে হবে পরীক্ষার আগে। পার্ট এ যদি পরীক্ষার আগে পড়ো, তাহলে ওইটা বেশি মনে থাকে এবং অল্প পড়েই হয়ে যায়। আর নইলে এখন এগুলো পড়তে লাগলে ওইদিকে অহেতুক শুধু সময় চলে যাবে, কারণ ওগুলো পরীক্ষার আগে পড়তেই হবে, নইলে মনে থাকে না। তো আমার আমার কথা হলো যে এগুলো নিয়ে টেনশন করিও না। আমরা এইগুলো সব শেষ হয়ে যাবে দেখবা যে 4-5 মাসের মধ্যেই। এবং তারপরে আমরা হচ্ছে পার্ট বি, তারপরে আমরা কোশ্চেনগুলো সব পড়ে ফেলবো। যেমন এই যে সেকেন্ড ইয়ার, বর্তমানে যে সেকেন্ড ইয়ার, সামনে 2 তারিখ থেকে পরীক্ষা, তাদের প্রায় 160-65টার মতো ক্লাস হচ্ছে, এবং এখন পর্যন্ত 150টা পার হয়ে গেছে। এবং ওই 80 থেকে 90টার ভেতরে তাদের সিলেবাস কভার হয়ে গেছে, বাকিগুলো সবই রিভিশন চলতেছে। তো তোমরা যদি লেগে থাকো, আমাদের সঙ্গে থাকো, তাহলে দেখবা যে কোনো টেনশন হবে না এবং সবকিছুই। আর এবার তো তোমাদেরকে আমি বলেছি যে প্রত্যেকটা নোট দিব, তো সেক্ষেত্রে তোমাদের আর টেনশনের কিছু নেই, বা কোনো ছুটাছুটি করারও কিছু নেই। ওকে, ইনফ্যাক্ট আমি এই যে এগুলো লেকচার শিট দেবো, হ্যাঁ, এই সংস অফ ইনোসেন্স এক্সপিরিয়েন্সের উপর একটা লেকচার শিট তৈরি করতেছি আমি। আমি প্রতিদিন যেগুলো দিচ্ছি এগুলো তো দিচ্ছি, এর পাশাপাশি আরও লেকচার শিট, যেমন ওই যে অ্যাজ সফোক্লিসের ইডিপাস রেক্সের দিলাম, অ্যাজ ইউ লাইক ইটের দিলাম, ঠিক এরকমই এগুলোরও দিব। ওকে, তো এছাড়াও আরও কোনো কোশ্চেন থাকলে আমাকে ওই মেসেজ করবা, আমি এইরকমভাবে 3-4টা কোশ্চেন একসঙ্গে জুড়ে দিয়ে আমি হয়তো এরকম লাইভ ক্লাসে বলে দেবো।
তো দেখো আজকে আমরা সংস অফ এক্সপেরিয়েন্সের যে ইন্ট্রোডাকশন নামক যে কবিতাটা সেটা পড়বো। আমরা সংস অফ ইনোসেন্সের ইন্ট্রোডাকশন পেয়েছি, আর এইখানেও পাবো হচ্ছে ইন্ট্রোডাকশন। তবে ওইখানে ইনোসেন্সের ব্যাপারে কথাবার্তা পেয়েছি, এখানে পাবো হচ্ছে একটু এক্সপেরিয়েন্স টাইপের কথাবার্তা। তো দেখো এখানে বলতেছে যেটা, এগুলো ওই আমি যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়েছিলাম সেই সময়ের আমার এই যে দাগাদাগি যা কিছু দেখতেছো ওই সময় ওই আমাদেরকে পড়াইতো, আর আমরা এইভাবে লিখে লিখে নিতাম। দেখো, হিয়ার দ্য ভয়েস অফ দ্য বার্ড, এখানে এই বার্ড মানে কবি, স্পিকার, এখানকার যে স্পিকার তিনি বলতেছেন যে কবির যে ভয়েস সেই ভয়েসটি শোনো। হু প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার সিস, বলতেছে যে কবি বর্তমান দেখেন, পাস্ট দেখেন এবং ফিউচার দেখেন। মানে একটা কবি অনেকটা একটা প্রফেটের মতো। প্রফেট মানে এখানে নবী মানে ঠিক না, এখানে প্রফেট বলতে ভবিষ্যৎ বক্তা বা ত্রিকালদর্শী, বাংলায় যাকে বলে ভূষণ্ডির কাক। তো এখানে কবি বলতে এই তিনটা কাল যিনি দেখেন তার কথা বলতেছে, যে কবির কথা শোনো, যিনি, তার বৈশিষ্ট্য কি, কবির বৈশিষ্ট্য কি, তিনি হচ্ছে বর্তমান, অতীত এবং ফিউচার এই তিনটাই দেখেন। হুজ ইয়ার্স হ্যাভ হার্ড দ্য হোলি ওয়ার্ডস, এবং যার কান বলতে যে কবির কান শুনেছে হোলি ওয়ার্ডস বলতে ওই যে জেসাস ক্রাইস্টের যে কথাবার্তা বা তার যে বাণী, সেগুলো যে এই কবি শুনেছে সেটার কথা বলতেছে। দ্যাট ওয়াকড অ্যামং দ্য অ্যানসিয়েন্ট ট্রিস, এবং যেই জেসাস ক্রাইস্ট তিনি হেঁটেছিলেন অ্যামং দ্য অ্যানসিয়েন্ট ট্রিস, এনসিয়েন্ট ট্রি বলতে জান্নাতের যে গাছপালা, বেহেশতের যে গাছপালা, সেগুলোকে বলা হচ্ছে প্রাচীন যে গাছপালা সেগুলো। একটা জিনিস চিন্তা করো যে মানুষের সৃষ্টির সময় থেকে যদি ধরা হয়, তাহলে আমরা দেখেছি যে মানুষের যে সৃষ্টি, আদম হাওয়ার যে সৃষ্টি, সেই সময়টাতেই জান্নাতের সৃষ্টি, এবং তারও আগে হয়তো বা, কিন্তু আমরা যদি এমনি ধরি যে হচ্ছে আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে জান্নাতে দেওয়া হলো, এবং সেখানেই দেখা গেল যে অ্যাকর্ডিং টু বাইবেল হচ্ছে অ্যাপেল ট্রি বা অন্যান্য আরো সে গাছপালা রয়েছে। তার মানে ওইগুলো হচ্ছে পৃথিবীর গাছের চাইতেও, পৃথিবীতে যে গাছপালা সেগুলোর চাইতেও অ্যানসিয়েন্ট, সেগুলোর চাইতেও প্রাচীন। তো এই জন্য বলতেছে যে এখানকার মেইন কথা, এখানে আমাদের কবি বলতেছেন, স্পিকার বলতেছেন যে কবির কথা শোনো, যে কবি অতীত বর্তমান ভবিষ্যৎ দেখে, যার কান শুনেছে হচ্ছে জেসাস ক্রাইস্টের কথা, যে জেসাস ক্রাইস্ট হচ্ছে এনসিয়েন্ট ট্রি অর্থাৎ বেহেশতের গাছপালার ভিতর দিয়ে হেঁটেছেন, মানে ওই জান্নাতে বা জান্নাতের যে বাগান সেই বাগানের ভিতরে তিনি ছিলেন। এবং এবার জেসাস ক্রাইস্টের কথা এখানে আসতেছে যে কলিং দ্য ল্যাপড সোল and weeping in the evening dew that might control the starry pole and fallen light renew, এখানে কল করতেছে, একজন ডাকতেছে। কে ডাকতেছে? জেসাস ক্রাইস্ট ডাকতেছে কাদেরকে? জেসাস ক্রাইস্ট এখানে ডাকতেছে ল্যাপড সোল যেগুলো রয়েছে। ল্যাপড সোল হচ্ছে যে সমস্ত আত্মা নষ্ট হয়ে গেছে, অভিশপ্ত হয়ে গেছে, যারা অলরেডি বলতে পারো যে জাহান্নামে তাদের টিকিট কেটে ফেলেছে। হ্যাঁ, এইরকম যে সোলগুলো হয়তো বিভিন্ন কারণে পাপাচারে একেবারে লিপ্ত হয়ে রয়েছে, এই সোলগুলোকে তিনি ডাকতেছেন। অ্যান্ড উইপিং ইন দ্য ইভিনিং ডিউ, এবং সন্ধ্যার যে ডিউ, সেই ডিউয়ের সাথে যেন তিনি কান্নাকাটি করতেছেন, তিনি কাঁদছেন। দ্যাট মাইট কন্ট্রোল দ্য স্টারি পোল, যে ইভিনিং ডিউ যেটা হচ্ছে স্টারি পোল অর্থাৎ আকাশের তারাগুলোকে হয়তো কন্ট্রোল করতে পারে। আমরা দেখি না যে হচ্ছে প্রচন্ড কুয়াশা পড়লে আকাশের চাঁদ বা ইভেন দিনের সূর্য এগুলোও দেখা যায় না। তো বলা হচ্ছে যে এই কুয়াশাটা আকাশের যে চাঁদ, তারা, সূর্য এগুলোকেও ঢেকে দেয়। তো ঠিক সেই সময়টাতে আমাদের এই জেসাস ক্রাইস্ট তিনি কাঁদছেন এবং তিনি ডাকতেছেন যে তোমরা ফিরে এসো। অ্যান্ড ফলেন লাইট রিনিউ, এবং বলতেছে যে রাত্রির যে লাইটটা সেটা পতিত হয়ে যাচ্ছে, এবং সেটা পতিত হতে হতে একটা সময় সেটা রিনিউ হচ্ছে। ফলেন লাইট, যে লাইটটা শেষ হয়ে গেছে সেই লাইটটা রিনিউ হচ্ছে। এখানে এই কলিং দ্য ল্যাপড সোল এটা দিয়ে আবার এখানে বলতেছে তিনি আবার ওই সমস্ত লাইটকে ফিরে আসতে বলতেছেন, মানে যে সমস্ত আত্মাগুলো নষ্ট হয়ে গেছে। তাহলে আমরা এখানে কি জানলাম যে জেসাস ক্রাইস্টের কথা নিয়ে আসা হলো, এবং জেসাস ক্রাইস্টের এখানে একটা কাজের কথা বলা হচ্ছে, তিনি ওই সমস্ত মানুষ যারা পাপাচারে লিপ্ত, ধ্বংসের পথে প্রায়, তাদেরকে তিনি ডাকতেছেন যে তোমরা ফিরে এসো, তোমরা এই ইভিনিং ডিউ এটা একটা হচ্ছে তোমার সিম্বল।
এগুলোতে রাত্রির যে ভয়ঙ্কর যে অবস্থা সেটার কথা বলা হচ্ছে। এই যে বার্ড, বার্ড মানে কবি, এটা একটা সিম্বল। এখানে ওয়ার্ড, ওয়ার্ড দিয়ে জেসাস ক্রাইস্টকে বোঝানো হচ্ছে, সুতরাং এখানে ওয়ার্ড একটা সিম্বল। তো এরকম অ্যানসিয়েন্ট ট্রি দিয়ে বেহেশতের গাছ, এরকম অনেক আমরা সিম্বল পাবো। আমরা যখন সিম্বলিজম সম্পর্কে পড়বো তখন এটা। ও আর্থ রিটার্ন। জেসাস ক্রাইস্ট এখানে আরেকটা জিনিস যে কথাটা বলতেছে, তিনি বলতেছেন যে হে পৃথিবী, মানে পৃথিবী বলতে পৃথিবীবাসী অর্থাৎ পৃথিবীর মানুষদেরকে বলতেছে, তোমরা ফিরে এসো। অ্যারাইজ ফ্রম আউট অফ ডিউই গ্রাস, তোমরা যে ডিউই যে গ্রাস, সেই গ্রাসের ভেতর থেকে উঠে আসো, জেগে ওঠো। আমরা জানি যে যে ঘাসের ওপরে হচ্ছে শিশির জমে, শিশির জমে ঘাসটা ভারী হয়ে যায় এবং এটা নুয়ে পড়ে। তো বলতেছে যে এই নুয়ে পড়া অবস্থা থেকে তোমরাও ফিরে এসো, পৃথিবীবাসী তোমরা ফিরে এসো। নাইট ইজ অর্ন, অর্থাৎ রাত খুব ক্ষণস্থায়ী। এখানে নাইট ইজ অর্ন, অর্ন মানে ছিঁড়ে যাওয়া। তো এখানে হচ্ছে নাইট ইজ অর্ন বলতে এখানে ক্ষণস্থায়ী। আচ্ছা, টর্ন মানে ছিঁড়ে যাওয়া, হ্যাঁ, এই অর্ন বলতে এখানে ক্ষণস্থায়ী। অ্যান্ড দ্য মর্ন, এবং মর্নিং খুব কাছেই, নিকটেই। রাইজেস ফ্রম দ্য স্ল্যাম্বারাস ম্যাস, অর্থাৎ ঘুমের যে স্ল্যাম্বারাস যে অবস্থা, ঘুমের যে, অর্থাৎ এখানে ম্যাস বলতে মানুষ, মানুষ ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। তো এই আচ্ছন্ন অবস্থা থেকে সকাল জেগে উঠতেছে, সকাল হবে। এবং রাত্রি, বর্তমানে যে রাতটা রয়েছে এই রাত্রিটা ক্ষণস্থায়ী। তো হে পৃথিবীবাসী তোমরা ফিরে এসো, তোমরা এই ঘুমন্ত অবস্থা থেকে, এই ডিউই গ্যাসের ভেতর থেকে তোমরা জেগে উঠো। এটা আমাদের জেসাস ক্রাইস্ট বা আমাদের এখানকার কবি, তিনি আর কি এটা ডাক দিচ্ছেন জনগণকে, যে তোমরা উঠে এসো, ফিরে এসো, পাপাচারে আর লিপ্ত থেকো না। টার্ন অ্যাওয়ে নো মোর। আচ্ছা, এবার আমাদের এই জেসাস ক্রাইস্ট যখন, বা আমাদের কবি যখন কল করতেছে পৃথিবীবাসীকে, তখন তারা মানে শুনে না শোনার ভান করে ঘুরে চলে যাচ্ছে। তখন তিনি এই কথাটা আবার বলতেছেন যে টার্ন অ্যাওয়ে নো মোর, বলছে আর পৃষ্ঠ প্রদর্শন করিও না, মানে আর ঘুরে চলে যেও না। হোয়াই উইল দাও টার্ন অ্যাওয়ে, কেন তোমরা আমার কথা শুনেও মুখ ফিরিয়ে নিচ্ছ, কেন তোমরা চলে যাচ্ছ। দ্য স্টারি ফ্লোর দ্য ওয়াটারি শোর ইজ গিভেন দি টিল দ্য ব্রেক অফ ডে। বলতেছে যে এই যে স্টারি ফ্লোর, যেটা অর্থাৎ আকাশের কথা বলা হচ্ছে, আকাশে যে তোমার ইয়ে চলে, মানে হচ্ছে যখন কি বলে, তারা তারা দেখা যায় অনেক, সেই তারা দেখা যাওয়া অবস্থাকে আমরা বলতে পারি যে স্টারি ফ্লোর। অর্থাৎ আকাশে যে তারাটা, সেই আকাশটা একটা ফ্লোর ধরো, এবং সেই ফ্লোরের ভেতরে তোমার ইয়ে চলতেছে, কি বলে, ওই তারা রয়েছে। তো এই অবস্থাকে বলতেছে যে এই আকাশটা স্টাডি অবস্থায় রয়েছে, এবং ওয়াটারি শোর, এবং সমুদ্রের যে কিনারা, সেই কিনারাটা রয়েছে। ইজ গিভেন দি টিল দ্য ব্রেক অফ ডে। তো বলতেছে এইটা কি তোমাকে দিনের ব্রেক ঘটিয়ে দেবে। মানে এখানে একটা প্রশ্ন করা হচ্ছে যে এখানে মূলত ইটার্নিটির কথা হচ্ছে। হ্যাঁ, এখানে একটা জিনিস রয়েছে যে যদিও সকাল এখনো হয়নি, তারপরেও এখানে সকাল হওয়ার সাইনটা রয়েছে, সকাল হওয়ার সাইনটা রয়েছে। এবং বলতেছে যে আমরা আমরা জানি কি যে যখন সকাল হওয়ার সাইন হয় তখন আকাশের পূর্ব দিকে নিচ দিক দিয়ে আলোকিত হয়ে যায় না। তো এরকম একটা আলোকিত অবস্থার কথা বলা হচ্ছে যে মানে ল্যান্ড ইজ ইলুমিনেটেড, অর্থাৎ ভূমি চারিদিকে একটু আলোকিত হয়ে গেছে নক্ষত্রের দ্বারা, নক্ষত্র বলতে সূর্যের দ্বারা। এবং আমরা এখন সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে আছি, মানে ইটার্নিটির পথে দাঁড়িয়ে আছি। এবং সব কিছুই, বিশেষ করে মানুষদেরকে এখানে কল করা হচ্ছে যে পিপল উইল হ্যাভ টু ইনডিউর, অর্থাৎ মানুষকে এই সময়টাতে একটু অপেক্ষা করতে হবে, এই দিনের ব্রেক ঘটানা, মানে যতক্ষণ না ঘটতেছে, অর্থাৎ দিন যতক্ষণ না হচ্ছে। তো ব্যাপারটা এখানে এই কথাটাই বলতেছে, তোমরা ফিরে যেও না। আর তোমরা কেন ফিরে যাচ্ছ, হয়তো বা, মানে এখানে আবার যেটা বলছে, তোমরা কেন ফিরে যাচ্ছ, আমাদের মানে দিনের যে লাইট, অর্থাৎ দিনের যে রাত্রির যে ব্রেকটা ঘটবে, সেই ব্রেকটা ঘটার পরে যে সূর্যটা উঠবে, সেটার আলো তো আমরা দেখতে পাচ্ছি, স্টারি ফ্লোর তো আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এখন সমুদ্রের কিনারায় রয়েছি, আমরা ইটার্নিটির কাছাকাছি রয়েছি। এবং এখনই হচ্ছে ডে ব্রেক ঘটবে, ডে ব্রেক ঘটে রাত হবে না, বরং রাত ব্রেক হয়ে ডে ঘটবে। সুতরাং তোমরা এখন কেন চলে যাচ্ছ, আমরা তো সাকসেসের কাছাকাছি।
তো এখানে যেটা বলতেছে এখানে একটা মেসেজ রয়েছে যে মানুষকে অবশ্যই ধৈর্য ধরতে হবে ভালো দিনের জন্য। এবং যখনই তোমার মনে হবে যে আমি এইখানটায় একেবারে খাদের কিনারায় রয়েছি, তো আসলে খাদের কিনারায় না, তুমি তোমার সাকসেসের কিনারায় রয়েছে, কিছুক্ষণ পরেই তোমার সাকসেসটা চলে আসবে। তো এইটাই আর কি। এবার এখানে দেখো, আবার আমরা যদি এটাকে পড়ি, এখানে স্পিকার বলতেছেন যে কবির কথা শোনো, যে কবি অতীত বর্তমান ভবিষ্যৎ দেখে, যে হচ্ছে জেসাস ক্রাইস্টের কথা শুনেছে, যেই জেসাস ক্রাইস্ট তিনি বেহেশতের ভেতরে হেঁটেছেন। জেসাস ক্রাইস্ট যে পতিত যে আত্মাগুলি নষ্ট হয়ে গেছে, অভিশপ্ত, সেই আত্মাগুলিকে ডাকতেছেন এই হচ্ছে সন্ধ্যার ডিউয়ের ভেতরে কেঁদে কেঁদে তিনি ডাকতেছেন। এবং যে সন্ধ্যার ডিউটাকে কন্ট্রোল করে হচ্ছে স্টারি পোল, অর্থাৎ আকাশের যে নক্ষত্র খচিত যে পোল, অর্থাৎ একেবারে সীমান মানে হরাইজন্টাল যে অংশটা, সেটার কথা বলতেছে, যে সেগুলোকে কন্ট্রোল করে এবং ফলেন যে লাইটগুলো সেগুলোকে আবার রিনিউ করে। এরপরে বলতেছে যে ও পৃথিবী, মানে পৃথিবীবাসী আর কি ব্যক্তি, যেখানে ও আর্থ দিয়ে এখানে মূলত তোমার হচ্ছে মানুষকে ডাকা হচ্ছে। এখানে আর্থ মানুষের হিউম্যান বিং এর সিম্বলাইজ করতেছে, হিউম্যান বিংকে। তো বলছে হে পৃথিবীবাসী, তোমরা ফিরে এসো, তোমরা যে শিশির ভেজা যে ঘাসের মতো যে নুয়ে পড়েছো সেখান থেকে ফিরে এসো, রাত্রি ক্ষণস্থায়ী, একটু পরেই সকাল হবে, তো তোমরা তোমাদের ঘুমের অবস্থা থেকে ফিরে এসো। এখানে সকাল হওয়া মানে কি, বা এখানে রাত্রি হওয়া মানে কি, এগুলোর মানে হচ্ছে এখানে রাত মানে হচ্ছে মানুষের বাজে একটা অবস্থা চলতেছে। মানুষের যে অভিশপ্ত হয়ে গেছে, সারা দুনিয়ার মানুষ ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে, তারা টাকা পয়সা ছাড়া কিছু বোঝে না, স্পিরিচুয়ালিটি নেই মানুষের ভেতরে, ধর্মের যে ইয়েগুলো সেগুলো আর নাই। তো এই অবস্থায় বলতেছে যে ধর্মের যে উঠে যে রাত্রির কালো ছায়া তোমাদের উপরে নেমে এসেছে, তোমরা চলে যেও না, তোমরা হতাশ হয়েও না, এক্ষুনি সকাল হবে, তোমরা ঘুম থেকে জেগে উঠো। কেন তোমরা ফিরে যাচ্ছ? তোমরা কি দেখতে পাচ্ছ না পূর্ব দিগন্তে সূর্যের রেখা দেখা দিয়েছে, বা লাইট দেখা যাচ্ছে, দিনের শুরু হতে চলেছে। তোমরা এখন হয়তো মানে একেবারে ওয়াটারি শোর বা একটা ইটার্নিটির কিনারায় রয়েছে, বা রাত্রির শেষ প্রান্তের কিনারায় রয়েছে, একটু পরেই দিন চলে আসবে, আলোকিত হয়ে যাবে। মানে এখন হয়তো খারাপ একটা অবস্থার কিনারায় রয়েছে, কিন্তু একটু পরেই ভালো অবস্থা আসবে। তো তোমরা কেন চলে যাচ্ছ? হতাশ হইও না, একেবারে হারিয়ে যেও না। তো এখানে দেখো, আমরা সংস অফ ইনোসেন্স ওইখানে পাচ্ছিলাম যে একটা বাচ্চা রাখালকে কবিতা লিখতে বলতেছে, গান গাইতে বলতেছে, রাখাল ওটা লিখে রাখতেছে, এবং ওই বাচ্চা বলতেছে তুমি এটা লিখে রাখো যাতে ভবিষ্যতে মানুষ শুনে। এটাই ছিল, প্রত্যেকটা কথাই ছিল ইনোসেন্সের বিষয়। বাট এখানে দেখো আমরা কিন্তু পাপাচারী লিপ্ত মানুষদের ব্যাপারে আমরা এখানে টাচ পাচ্ছি, এবং তাদেরকে জেসাস ক্রাইস্ট ডাকতেছেন। আমাদের কবি, হ্যাঁ, তিনিও তাদেরকে ডাকতেছেন এই কবিতার মাধ্যমে। এবং মানুষ হতাশ হয়ে গেছে, মানুষ হচ্ছে ভাবতেছে যে শেষ সবকিছু। এই অবস্থা থেকে কবি তাদেরকে ডাকতেছেন যে তোমরা ফিরে আসো, এখনো সবকিছু শেষ হয়নি, একটু পরেই ভালো অবস্থা চলে আসবে। আচ্ছা, ওকে, এখানে বুঝতে না পারলে জিজ্ঞাসা করবার সাথে সাথে, কোথাও যদি বুঝতে না পারো। তাহলে আমরা এই গেল আমাদের ইন্ট্রোডাকশন। এবার আমরা যাব হচ্ছে, স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার দ্বিতীয় প্যারার মধ্যে তো জেসাস ক্রাইস্টের বর্ণনা দেওয়া হয়েছে, আর এরপর যে প্যারাগুলো আছে এগুলাতে কি স্যার কবি ডাকছে মানুষদেরকে? হ্যাঁ, এই কবি ডাকতেছে, কবি জেসাস ক্রাইস্টের হয়ে ডাকতেছে। হ্যাঁ, এখানে একটু কবির বানানটা একটু খেয়াল রাখো, বার্ড বানানটা খেয়াল রেখো। এটা কিন্তু অনেকে ভুল করে, BIRD দিয়ে দেয়, পাখি। তো এই বানানটা যাতে ভুল না হয়, এই বানান তোমরা এখানে পাচ্ছ, তোমরা আরো 2-3 জায়গায় পাওয়া এই রোমান্টিক লিটারেচারের ভেতরেই। স্যার দ্বিতীয় প্যারাতে কি হচ্ছে, মানে বলো, দ্বিতীয় প্যারাটাতে কি বর্ণনা করা হয়েছে? আচ্ছা, বুঝতে পারোনি দ্বিতীয় প্যারা, তাহলে আমি এটা আরেকবার বলি। আচ্ছা, আরেকজন কি বলতেছিল সেটা বলো। স্যার লাস্টের যে স্ট্যান্জা, এটা মানে অর্থটা কি এরকম হতে পারে যে টার্ন অ্যাওয়ে নো মোর, যে তোমরা আর ফিরে যেও না, হোয়াই উইল্ট দাও টার্ন অ্যাওয়ে, তুমি কেন ফিরে যাবে, দ্য স্টারি ফ্লোর, মানে এই যে নক্ষত্র খচিত আকাশ, অ্যান্ড দ্য ওয়াটার শোর, এবং এই যে পানিময় যে কিনারা বা মানে পৃথিবীটা, ইজ গিভেন দি, এটা তোমাকে দেওয়া হয়েছে টিল দ্য ব্রেক অফ ডে, মানে তোমার মৃত্যুর আগ পর্যন্ত। না, এরকম না, এরকম না। এখানে তুমি যেটা করতেছো সারফেস মিনিং, ওইভাবে সারফেস মিনিং করলে ইয়ে আসবে না।
স্যার শেষের যে লাইনটা এটা তো প্রশ্নবোধক চিহ্ন নাই আর কি, কারণ হ্যাঁ, এরকমটা। প্রশ্নবোধক চিহ্ন নাই। ওই যে হয় না, হোয়াট ইজ ইওর নেম, আমি যদি প্রশ্নবোধক চিহ্ন না দিই কি হয়ে যায়? কি হয়ে যায় বলো? মানে এইগুলো আসতেছে হচ্ছে ইজ গিভেন দিয়ে, এখানে প্রশ্নবোধক নাই মানে এখানে প্রশ্ন করতেছে না। এই প্রশ্নটা এগুলো আসতেছে যে এইখান থেকেই, এই যে টার্ন অ্যাওয়ে, এইখান থেকে এই জিনিসগুলো এইভাবে আসবে। স্যার আমি যে অর্থটা করছি এটা আর কি হ্যাঁ আপনার ভিডিও হ্যাঁ, থেকে অর্থ অর্থ যদি দেখছিলাম, তুমি করো, অর্থ যদি তুমি করো, ইউটিউবে যে ভিডিওটা ওখান থেকে দেখছিলাম আর কি এরকমটা। আচ্ছা, তো অর্থ যদি ওইটা করো ওইটাও তুমি ওইভাবে করতে পারো, কিন্তু ওটা সারফেস মিনিং। বাট আমি এখানে যেটা বললাম সেটা সারফেস মিনিং বলিনি। যেমন এখানে ওয়াটারি শোর, ওয়াটারি শোর বলতে আমরা কি জানি, যে শোর মানে কিনারা, পানির কিনারা বা সমুদ্রের কিনারা বা নদীর কিনারায় তুমি দাঁড়িয়ে আছো। মানে এই ওয়াটারি শোর দিয়ে মূলত এখানে বোঝানো হচ্ছে ইটারনিটি, ইটারনিটির যে অবস্থা সেটা। অর্থাৎ তুমি এখন দিন এবং রাতের মাঝখানে, মানে সকাল ভোরবেলায় তুমি অবস্থান করতেছে, একটু পরেই সকাল হবে, একটু পরেই ডে ব্রেক ঘটবে। তো তুমি কেন হতাশ হচ্ছ, কেন তুমি চলে যাচ্ছ, হতাশ হচ্ছ কেন? আমি তোমাকে ডাকতেছি, তুমি হতাশ হইও না, এরকম আর কি কথা। এগুলোর এক্সপ্লেনেশন বিভিন্নভাবে আছে আর কি, এক এক জায়গায় এক একভাবে। আমি যখন যেটা এর আগে বলেছি, এই যে আজকে তোমাদেরকে এভাবে পড়াচ্ছি, হয়তো নেক্সট দিনে আবার যখন এগুলো রিভিশনে যাব তখন হয়তো বা দেখবে যে আবার আরেকভাবে বলতেছি। তবে যেটা হয় যে ওই ঘুরে ফিরে একই কথা। হ্যাঁ, এগুলোতে এইটার মেইন কথা যে কবি বা এখানকার স্পিকার, তিনি যে সমস্ত মানুষ হতাশাগ্রস্ত, পাপাচারে লিপ্ত হয়ে গেছে, ম্যাটেরিয়ালিস্টিকের প্রতি আসক্ত, মানে টাকা পয়সা, পৃথিবী, পার্থিব জিনিসের প্রতি আসক্ত হয়ে গেছে, তাদেরকে ডাকতেছে। এবং তাদেরকে ডাকতেছে কি জেসাস ক্রাইস্টের সুরে। মানে জেসাস ক্রাইস্ট একটা সময় ডেকে গেছেন, তো তারপরেও মানুষ অন্যদিকে চলে গেছে, এবার বার্ড অর্থাৎ আমাদের কবি এবার ডাকতেছেন। তো এখানে এটা বলতেছে যে দেখো এখানে যেটা বলতেছে, এই যে এই অংশটা বুঝতে পারোনি হাবিবা, তুমি যেটা বলতেছিলে যে কবি, এখানে আমাদের স্পিকার বলতেছে কবির কথা শোনো, যে কবি অতীত বর্তমান ভবিষ্যৎ দেখে এবং যে জেসাস ক্রাইস্টের কথাও শুনেছে, এবং যে জেসাস ক্রাইস্ট হচ্ছে একজন জান্নাতের লোক, বেহেশতি লোক। এবার বলতেছে, দেখো এখানে ফুল স্টপ দেয়নি কিন্তু, জেসাস ক্রাইস্ট তিনি ল্যাব সোল যেগুলো রয়েছে, যেসব আত্মা নষ্ট হয়ে গেছে, অভিশপ্ত, তাদেরকে তিনি ডাকতেছেন। এবং তিনি তাদেরকে ডাকতে গিয়ে উইপিং ইন দ্য ইভিনিং ডিউ, অর্থাৎ ইভিনিং ডিউয়ের সঙ্গে তিনিও যেন কাঁদতেছেন, তার চোখেতে পানি ঝরতেছে। এবং যেই ইভিনিং ডিউটা স্টারি পোল বা নক্ষত্রকে কন্ট্রোল করে, এবং ফলেন হয়ে যাওয়া যা কিছু লাইট সেগুলো আবার রিনিউ হয়। তো এইরকম একটা অবস্থায় বলতেছে যে তুমি মানে ওই আত্মাগুলোকে ডাকতেছে তোমরা ফিরে এসো। এইটার সাথে যোগসূত্র আছে যে এখানে বা এই জায়গাটাতেই বলতেছে। এখানে দেখো ডিরেক্ট একবারে কোটেশনের ভিতরে দিয়ে দিয়েছে, যদিও এখানে এই কোটেশনটা হচ্ছে একবারে এইটার ফিনিশিংটা দেয়নি, তবে এটারও ফিনিশিং রয়েছে এখানেই। ধরো এখানে হয়তো প্রিন্টিং মিস্টেক এটা হতে পারে। তো এখানে ডাকতেছে, আমাদের কবি ডাকতেছে, এটা জেসাস ক্রাইস্টের মতো করে ডাকতেছেন তিনি। যে এখানে এইটাতে জেসাস ক্রাইস্ট ডাকতেছেন তা না, আমাদের কবি বলতেছেন পৃথিবীবাসী তোমরা ফিরে এসো, ঘুমন্ত অবস্থা থেকে জেগে ওঠো, রাত্রি ক্ষণস্থায়ী, এখনই সকাল হবে, তোমরা ঘুমন্ত অবস্থা থেকে ফিরে এসো। এরপর আমাদের কবির কথা একদল শুনলো, একটু চিন্তা করো এরকম ভাবে আর কি, কল্পনা করো যে ধরো একদল লোক তার কথা শুনতেছে, শুনেও গুরুত্ব দিচ্ছে না, আবার তারা ওই হচ্ছে অন্যদিকে চলে যাচ্ছে। তখন বলতেছে যে তোমরা আর চলে যেও না, কেন তোমরা চলে যাচ্ছ? স্টারি ফ্লোর, ওয়াটারি শোর, এইগুলো অবস্থা হয়তো তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, ইজ গিভেন দি টিল দ্য ব্রেক অফ ডে। এখানে টিল দ্য ব্রেক অফ ডে দিয়ে আরেকটা জিনিস বোঝানো হয়, সেটা হচ্ছে যে তোমার কিয়ামতের দিন, সেটাকেও বোঝানো হয়। তবে এখানে আমরা যখন প্রশ্ন পড়ব, প্রশ্নের ক্ষেত্রে ওই জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হবে যখন প্রশ্ন পড়ব। বা এখানে যদি এখানে একটা আমার হাতে একটা বই আছে, সেই বইটাতে তোমার একটা প্যারাফ্রেজ দেওয়া আছে। প্যারাফ্রেজটাতে যেমন এই কথাটা রয়েছে, দ্য স্টারি থেকে ডে পর্যন্ত, এই 3 লাইন, এই 3 লাইনের যে বক্তব্য সেটা দেওয়া আছে যে অলদো দ্য মর্নিং হ্যাজ নট ইয়েট কাম, যদিও সকালটা এখনো আসেনি, দেয়ার আর সাইনস অফ হোপ, এখানে সকাল যে আসবে এই আশার অনেক সাইন দেখা যাচ্ছে। দ্য ল্যান্ড ইজ ইলুমিনেটেড বাই দ্য স্টার্স, বলছে যে ভূমি অর্থাৎ পৃথিবী এটা স্টার দ্বারা আলোকিত হয়ে আছে। অ্যান্ড উই আর অন দ্য শোর অফ দ্য সি অফ ইটার্নিটি, এবং আমরা হচ্ছে চিরন্তন বা শাশ্বত যে একটা সময়, সেই সময়ের কিনারায় যেন আমরা
দাঁড়িয়ে আছি, and the starry, the watery elements are elements associated with night which exercise tyranny upon the inhabitants of the earth. এবং এখানে এই যে ওয়াটারি স্টার, তারপরে হচ্ছে নাইট, এই শব্দগুলো দিয়ে মানুষের উপরে, এই জাগতিক পৃথিবীর মানুষের উপরে যে একটা অন্যায় অত্যাচার চলতেছে সেটার কথাও বলা হচ্ছে। এবং এখানে এই লাস্ট লাইন দিয়ে যেটা বলা হচ্ছে যে তোমরা অপেক্ষা করে, এই তিনটা লাইন একসঙ্গে অ্যান্সারটা আসতে মানে কথাটা আসতেছে যে তোমরা এই যে সাইন তো দেখতে পাচ্ছ, একটু পরেই দিন হবে, এখন রাত্রি চলতেছে, এখনো দিন আসেনি, কিন্তু একটু পরে দিন হবে। তুমি দেখো পূর্ব দিগন্তে আলো দেখা যাচ্ছে, আলোর রেখা দেখা যাচ্ছে, মানে কি ভোর হয়ে গেছে। তুমি যদিও এখন হচ্ছে ওয়াটারি শোরে দাঁড়িয়ে আছো, সমুদ্রের কিনারায়, খাদের কিনারায় দাঁড়িয়ে আছো, তারপরেও একটু পরেই ব্রেক অফ ডে ঘটবে, মানে একটু পরেই দিন বেরিয়ে আসবে বা দিনের আলো ফুটে উঠবে। তো তুমি কেন হচ্ছে চলে যাচ্ছ, এটাই বলতেছে। ওকে, এখান থেকে আসলে সিম্বলগুলাই পড়তে হবে আমাদেরকে, এই বার্ড, তারপরে ওয়ার্ড, ল্যাপসোল, এগুলোতে কি বোঝানো হচ্ছে, আর্থ দ্বারা কি বোঝানো হচ্ছে, নাইট, তারপরে এই যে এখানে ওয়াটারি, স্টারি, এগুলোতে কি বোঝানো হচ্ছে, এগুলোই আমাদেরকে পড়তে হবে। আমরা যখন পড়বো এগুলো আরো ক্লিয়ার হবে তখন। একেবারে লাইন বাই লাইন মিনিং আসবে না। একেবারে লাইন বাই লাইন যদি মিনিং আসে তাহলে ও আর্থ রিটার্ন, হে পৃথিবী ফিরে এসো, তাহলে তো হইলো না, পৃথিবী ফিরে আসতে পারবে? কিন্তু এখানে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ হবে না। ওয়ার্ড বাই অর্থ করলে তাহলে ওইটা আর কবিতা থাকলো না। আমরা যদি বইটা দেখি, তোমরা দেখবা তোমাদের বাজারে অনেক বই পাওয়া যায়, এই কবিতাগুলোকেও বাংলায় ট্রান্সলেট করা, বঙ্গানুবাদ করেছে। তো ওইখানে কিন্তু বলবে না পৃথিবীবাসী, বা ওখানে বলবে পৃথিবী ফিরে এসো। ওখানে আবার এগুলো ছন্দে বলার চেষ্টা করেছে, করতে গিয়ে উল্টাপাল্টা করেছে। আমি এরকম অনেক জায়গায় দেখেছি, অনেকে মাঝে মাঝে ছবি তুলে আমাদের গ্রুপে শেয়ার করে। তো একেবারে যদি এইভাবে বলি, দ্য ওয়াটারি শোর ইজ গিভেন দি টিল দ্য ব্রেক অফ ডে, অর্থাৎ দিনের শেষ ভাগটা তোমাকে দেয়া হয়েছে, তাহলে এটা তো হলো না। ওকে, আমরা আবার নেক্সট কবিতায় চলে যাই। একেবারে একটা জিনিস মাথায় রেখো, একেবারে লাইন বাই লাইন অর্থ আসবে না। আচ্ছা, এবার আসো নার্সেস সং। আমরা ওইখানে একটা পড়েছিলাম না, সংস অফ ইনোসেন্সে, যে বাচ্চারা খেলতেছে, আমাদের নার্স ওইটা দেখে মজা পাচ্ছে। সন্ধ্যা হয়ে গেল, নার্স বাচ্চাদেরকে বললো যে এই তোমরা ফিরে এসো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তখন বাচ্চারা বলতেছে না, এখনো তো সন্ধ্যা হয়নি, এখনো পাখালি মানে ডাকাডাকি করতেছে, এখনো পাহাড়ের কোলে শিপ বা মেষগুলো ঘুরে বেড়াচ্ছে, ভেড়াগুলো চলে বেড়াচ্ছে, তো এখনই আমরা যাব না। তখন নার্স বলছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আরো কিছুক্ষণ খেলো, তবে সন্ধ্যা হওয়ার সাথে সাথে আবার ফিরে আসতে হবে কিন্তু। তো এই জায়গাটাতে দেখবো তার ঠিক উল্টোটা। এখানকার যে নার্স, সেই নার্সটা হচ্ছে একটু বলতে পারো হচ্ছে বয়স্ক বা একটু বাজে টাইপের, তার মেন্টালিটি বাজে। তো এখানে বলতেছে দেখো যে হোয়েন দ্য ভয়েস অফ চিলড্রেন আর হার্ড অন দ্য গ্রিন, এই অন দ্য গ্রিন বলতে এখানে কি, আমরা যদি বলি যে যখন বাচ্চাদের ভয়েস, কথাবার্তা শোনা যায় সবুজের ওপরে, তো এটা তো হলো না। এখানে সবুজের ওপরে বলতে তোমার হচ্ছে গ্রিন মাঠ, সবুজ মাঠ। আবার এখানে দেখো হার্ড বানানটাও কিন্তু অন্যরকম। তো এটা যেটা বলতেছে যে যখন বাচ্চাদের চিৎকার চেঁচামেচি ভয়েস শোনা যায় সবুজ মাঠের ভেতরে, অ্যান্ড হুইসপারিং ইন দ্য ডেল, এবং পাহাড়ের যে উপত্যকা সেখানে একটু হুইসপারিং, ফিস একটা আওয়াজ শোনা যায়। এই যে হুইসপারিং, এটা একটা সিম্বল। এই হুইসপারিং হচ্ছে, আমরা জানি যে কোনো হুইসপারিং বা ফিস কথাই হচ্ছে যে কোনো বাজে জিনিসকে ইঙ্গিত করে। ধরো তিনজন এক জায়গায় আছো, দুইজন একটু সরে গিয়ে ফিস করে কথা বললো, তোমার মনের মধ্যে একটা সন্দেহ বেঁধে গেল না, জানি কি বললো, আমার সম্পর্কে মনে হয় কিছু একটা বলতেছে। তারপরে হয়তো দূরে দুইটা লোক, তোমাদের অ্যান্টি গ্রুপ আর কি, তোমাদের বিরোধিতাকারী, হয়তো দুইজন ফিস করে কথা বলতেছে, তোমাদের এটাও মনে হবে না যে আচ্ছা আমাদের দল সম্পর্কে হয়তো কিছু একটা বলতেছে। তো এরকমই হুইসপারিং, যে কোনো হুইসপারিংই হচ্ছে মানে চুপে কথা বলাই হচ্ছে যে তোমার বাজে জিনিস। তো এখানে এই হুইসপারিং শব্দটা দিয়ে বাজে জিনিসকে সাইন করতেছে, এটা আমরা সিম্বল যখন পড়বো তখন বুঝতে পারবো। তো বলতেছে যে যখন বাচ্চাদের চিৎকার চেঁচামেচি ভয়েস এটা সবুজ মাঠের ভেতরে শোনা যায়, এবং পাহাড়ে ঠিক সেই সময় যখন ডেল বা উপত্যকায়, পাহাড়ের উপত্যকায় যখন হুইসপারিং ফিস আওয়াজ শোনা যায়, দ্য ডেইজ অফ মাই ইউথ রাইজ
ফ্রেশ ইন মাই মাইন্ড। এই নার্স তখন বলতেছে যে আমার মনের ভিতরে তখন ওই হচ্ছে আমার যে ইউথের যে সময়টা ছিল, আমার যৌবনকালের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। আমি আমি এগুলো যেন মনে পড়ে যাচ্ছে আমার। মাই ফেস টার্ন গ্রিন অ্যান্ড পেল, এবং এই সময়টাতে আমার যে হচ্ছে ফেসটা সেটা গ্রিন হয়ে গেল এবং পেল হয়ে গেল। গ্রিন এবং পেল মানে এটা একটা একটা মনস্টারের হচ্ছে চোখের দিকে তাকাও। আমরা আমরা বিভিন্ন সিনেমা দেখি না, যেসব যেসব মনস্টারের আমরা ছবিগুলো দেখি, দৈত্য দানব আকৃতির যে অ্যানিমেশনগুলো দেখি, সেখানে দেখি না তাদের চোখগুলো গ্রিন থাকে, একটু ধূসর টাইপের থাকে, মানে এক কথা ভয়ঙ্কর থাকে। তো এটাই বলতেছে যে ইনফ্যাক্ট এই যে এই চারটা লাইন আমি আমার লাইফের ক্ষেত্রেও দেখে থাকি। আমি যখন আমার কাচ্চাদের যখন আনন্দ উৎফুল্ল যে অবস্থা দেখি, তখন আমার নিজের মাঝে মাঝে এরকম হয় যে আবার যদি আমরা ছোটবেলায় ফিরে যেতে পারতাম। হ্যাঁ, কিন্তু আমাদের যেটা হয় যে আমাদের আর ওই হিংসেটা হয় না, বাট এখানে এই নার্সের হিংসে হচ্ছে। নার্স এখানে কি বলতেছে, যখন বাচ্চাদের চিৎকার চেঁচামেচি শুনি হচ্ছে সবুজ মাঠের ভেতরে, যখন পাহাড়ের উপত্যকায় দিয়ে ফিসফিস আওয়াজ শুনি বাচ্চাদের, তখন আমার যৌবনকালের কথা, যৌবনকাল বলতে এখানে ইউথ টাইমের কথা, মানে ছোটবেলার কথা আমার মনে পড়ে যায়। এবং ওই সময়টাতে রাগে ক্ষোভে আমার চেহারা গ্রিন অ্যান্ড পেল হয়ে যায়, ধূসর হয়ে যায়, মানে তার ভিতরে জেলাসি কাজ করে। এবং তারপরে তিনি আর সহ্য করতে পারেন না। তিনি সহ্য না করতে পারে তিনি কি বলেন, দেন কাম হোম মাই চিলড্রেন, দ্য সান ইজ গন ডাউন অ্যান্ড দ্য ডিউজ অফ নাইট অ্যারাইজ। তখন আমি বাচ্চাদেরকে বলি, মানে ব্যাপারটা এখানে এরকম যে তখন আমাদের নার্স বাচ্চাকে বলে যে এই তোমরা ফিরে আসো, এখনই তো হচ্ছে সূর্য ডুবে গেছে, তোমরা আর খেলাধুলার টাইম নেই, তোমরা ঘরে ফিরে আসো, এখনই রাত্রির যে ডিউ সেই ডিউটা পড়া শুরু হবে। এখানে এই যে ডিউ, ডিউ হচ্ছে একটা বাজে বা রাতের যে ডেঞ্জার, সেই ডেঞ্জারটাকে সিম্বলাইজ করতেছে। তো রাতের যে ডিউ, সেই ডিউ পড়া শুরু হবে, তো তোমরা তাড়াতাড়ি চলে আসো, ঘরে চলে আসো। ইউর স্প্রিং অ্যান্ড ইউর ডে আর ওয়েস্টেড ইন প্লে। এবং আবার আমাদের এই যে এই নার্স আবার বলতেছে বাচ্চাদেরকে, এই তোমরা তোমাদের যে বসন্তকাল, তোমাদের যে ভালো সময় এবং তোমাদের যে দিন, সেই দিনগুলোকে তোমরা নষ্ট করতেছো খেলাধুলা করে। অ্যান্ড ইউর উইন্টার অ্যান্ড নাইট ইন ডিসগাইজ। এবং তোমাদের সামনে একটা বাজে দিন আসতেছে, তোমাদের সামনে উইন্টার এবং নাইট আসতেছে, তোমাদের সামনে বৃদ্ধ বয়স আসতেছে, এবং সেটা ডিসগাইজে আছে, ছদ্মবেশে আছে, সেটা চুপ করে চলে আসবে। সুতরাং তোমরা খেলাধুলা করে তোমাদের সময় নষ্ট করিও না। মানে একটা জিনিস হচ্ছে, দেখো একটা যুবক লোককে যদি এই কথাটা বলা যায় যে তুমি তোমার সময়টা নষ্ট করতেছো, কেন খেলাধুলা করতেছো, তুমি এখন কাজ করো, এইটা বললে মানাবে। এবং কিছুদিন পরে তুমি বৃদ্ধ হয়ে যাবে, বয়স হয়ে যাবে, সো তোমরা সময় নষ্ট করো না, এটা বললে মানাবে একটা বয়স্ক মানে যুবক লোককে। বাট একটা 8-10 বছরের বাচ্চাকে যা যদি এই কথাটা বলো যে এই তুই খেলাধুলা করে সময় নষ্ট করতেছিস, তোর হচ্ছে সামনে বয়স্ক কাল আসতেছে, তো এটা তো মানাবে না। একটা বাচ্চা ওইটা কথা শুনবেও না, কারণ বাচ্চা জানবে যে আমার বুড়ো হতে এখনো মেলা দেরি আছে, সামনে আমার যৌবন কাল আসতেছে, সুতরাং তার আগে আমি তো খেলাধুলাই করবো। বা এমনিতেই ভালোভাবেই আমরা চিন্তা করে থাকি যে বাচ্চা 8-10 বছরের বাচ্চা, 7-8 বছরের বাচ্চা, তারা খেলাধুলা করবে, তো এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের এই এখানকার নার্স, তিনি তার যৌবনকালের, তার ছোটবেলার কথা চিন্তা করে তিনি এবার হিংসা প্রকাশ করতেছেন এবং তিনি বাচ্চাদেরকে খেলাধুলা করতে নিষেধ করে দিচ্ছেন। এবং তিনি লজিক দেখাচ্ছেন যে একটু পরেই রাত নেমে আসবে, মানে রাত নেমে আসছে অলরেডি, একটু পরে শিশির পড়বে, তোমরা খেলাধুলা করে কেন সময় নষ্ট করতেছো, তোমরা ভবিষ্যতের কথা চিন্তা করো, আর কিছুদিন পরে তোমরা বয়স হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, এই কথাটা বলতেছে। এই তো এই জায়গাতে এটা হচ্ছে প্যারাফ্রেজ, এগুলো আছে এই জায়গাগুলোতে। ওকে, এইখান থেকে কারো কোনো কোশ্চেন আছে? যেমন ধরো এখানটাতে যদি আমরা উইন্টার অ্যান্ড নাইট ইন ডিসগাইজ এটা যদি বলি, যে রাত এবং শীত হচ্ছে ছদ্মবেশে আছে, তোমরা যদি ইয়েতে পড়ো ওই যে তোমাদের বঙ্গানুবাদ বা ট্রান্সলেশন করা বইটাতে, তাহলে দেখবা যে এখানে আর এটা বলে নাই যে বৃদ্ধ বয়স বা বাজে টাইম, এটার কথা কিন্তু বলতেছে না, ওইখানে বলবে উইন্টার অ্যান্ড নাইট। আচ্ছা, তাহলে আমরা ওইখানে একটা নার্স দেখতে পেলাম যিনি কোমল হৃদয়ের, যিনি বাচ্চাদেরকে ভালোবাসেন, বাচ্চাদের আনন্দ ফুর্তি যার ভাল লাগে। আর এইখানকার নার্স হচ্ছে সে একটু রুড়ো টাইপের, হিংসুটে, জেলাস, এবং সে হচ্ছে বাচ্চাদেরকে খেলতে দিতে চাচ্ছে না, বাচ্চাদেরকে ভয় দেখাচ্ছে।
এবার আসো টাইগার। টাইগারটা অনেক বড়, আমরা ছোট একটা কবিতা পড়ি, সময় কম আছে। আচ্ছা সবগুলোই বড়, আমরা টাইগারটাই পড়ি। দেখো আমরা ওইখানে পড়েছিলাম হচ্ছে ল্যাম, ল্যাম যে কবিতাটা সেটা আমরা ওখানে দেখেছিলাম কি একটা ল্যাম, একটা বাচ্চা ল্যামকে প্রশ্ন করতেছে তুমি কি জানো তোমার ক্রিয়েটর কে, আহ, তোমার ক্রিয়েটর বা কে তোমাকে খাবার দেয়, কে তোমাকে এত সুন্দর ভয়েস দিয়েছে তুমি কি জানো। আহ, তিনি দিয়েছেন যিনি তার নিজেকে ল্যাম হিসেবে বা তোমার নামেই নিজেকে পরিচয় দিতে ভালোবাসেন, অর্থাৎ গডের কথা ওখানে বলতেছে। বাট এই জায়গাটাতে আমরা দেখব হচ্ছে টাইগারের বিপরীত একটা শক্তি, সেটা হচ্ছে ল্যামের বিপরীত একটা শক্তি অর্থাৎ টাইগার। আমরা দেখে থাকি, দেখো ল্যাম কি জিনিস আর টাইগার কি জিনিস আমরা এখানে ওই ইয়ের ভেতরেই কিন্তু দেখতে পাচ্ছি। আমরা এমনিতেই ল্যাম একটা জানি যে ল্যাম একটা খুবই শান্তশিষ্ট একটা প্রাণী, আর টাইগার তো জানি একটা ভয়ঙ্কর প্রাণী। তো এই জায়গাটাতে একটা পার্থক্য আছে নামের ভেতরেই। আর আরেকটা জিনিস খেয়াল করো, এখানকার বানানটা, এই বানানটা ভুল করার সাথে সাথে 1 মার্ক নাই হয়ে যাবে। তো এই বানানটা একটু খেয়াল রেখো। অনেকে এখানে ওই ভুল করবে, অনেকে ইয়ে দিবে না, কি বলে এই আই দিয়ে ফেলবে, আর এই আই দেয়া টিচাররা এখানেই হিট করবে। ইনফ্যাক্ট টিচাররা এটা নিয়ে যখন লিখবে তখন টিচাররা খুঁজবে যে বানানটা ঠিক আছে কিনা। তো দেখো এখানে বলতেছে যে স্পিকার বলতেছে যে টাইগার টাইগার বার্নিং ব্রাইট ইন দ্য ফরেস্ট অফ দ্য নাইট। বলছে টাইগার টাইগার তুমি হচ্ছে একেবারে জল জলে উজ্জ্বল, ইন দ্য ফরেস্ট অফ দ্য নাইট অর্থাৎ রাত্রির যে বন, সেই বনের ভেতরে আমরা কি জানি, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের দিকে যদি তাকাই, রাত্রির বনের ভেতরে তার গায়ে যদি একটু আলো পড়ে তাহলে এটা চকচকে করে উঠবে না, এবং জল জ্বলে অনেক, মনে যেন জ্বলতেছে। তো এরকম বলতেছে যে টাইগার টাইগার তুমি হচ্ছ রাত্রির বনের ভেতরে একেবারে জল জ্বলে খুবই উজ্জ্বল অবস্থা। এরপরেই বলতেছে যে আচ্ছা, হোয়াট ইমর্টাল হ্যান্ড অর আই কুড ফ্রেম দাই ফিয়ারফুল সিমেট্রি। বলতেছে কোন ভয়ঙ্কর হাত অথবা চোখ তোমার ফ্রেম তৈরি করেছিল এত ভয়ঙ্কর ভাবে, সুসামঞ্জস্যপূর্ণ ভাবে। মানে হয় না যে তুমি, আমরা অনেক সময় এরকম প্রশ্ন করি, নিজেরাও প্রশ্ন করে থাকি, দেখো যে আচ্ছা এত বড় মেশিন তৈরি করা হলো, এইটার এই পার্টসগুলো আবার কোন মেশিনে তৈরি করা হলো, আমরা অনেক সময় এরকম প্রশ্ন কিন্তু অবাক হয়ে বলেই থাকি। তো এইখানে ওই ল্যাম্পকে যে কোশ্চেন করেছিল, ধরো ওই একই ব্যক্তি আবার এখানেও কোশ্চেন করতেছে যে আচ্ছা টাইগার তুমি এত উজ্জ্বল ফরেস্টের ভেতরে এত বার্নিং অবস্থায় থাকো, তো কোন অমর হাত অথবা কোন অমর চোখ তোমার শরীরটাকে তৈরি করার জন্য এত সুসামঞ্জস্যপূর্ণভাবে এত সুন্দর করে তৈরি করতে পেরেছিল, বা কোন হাত দিয়ে ধরা হয়েছিল তোমাকে, অথবা কোন চোখ দিয়ে দেখা হয়েছিল। In what distance deep or skies burned the fire of thine eyes। বলতেছে যে কত দূরের কোন জায়গায়, আকাশের মানে কত উচ্চতায় অথবা মাটির কত গভীরে তোমার চোখে যে আগুনটা জ্বলে সেই আগুনটাকে জ্বালানো হয়েছিল। মানে তোমার চোখে যে আগুনটা জ্বলে, রাগের যে আগুন একটা টাইগারের চোখে, বলতেছে এই আগুনটাকে তো জ্বালাতে হয়েছে এক জায়গায় শুরুতে, তো এটা মাটির কত গভীরে জ্বালানো হয়েছে অথবা আকাশের কোন উচ্চতায় এটা করা হয়েছে। On what wings dare to aspire, what the hand dare seize the fire। বলতেছে কোন হাত এই আগুনটাকে ধরেছিল, ধরে নিয়ে এসে তোমার চোখে যে বসায় দিয়েছে, এই আগুনটা যে ধরতে হয়েছে সেই হাতটা কোন হাত, অথবা কোন পাখা, যে পাখাটা এই আগুনটাকে বহন করে নিয়ে এসেছে তোমার চোখের কাছ পর্যন্ত। বলতেছে যে আকাশের যদি কোথাও থাকে, মানে তোমার এই আগুনটা জ্বালানো হয়, বা তোমার মাটির গভীরে যদি কোথাও জ্বালানো হয়, তাহলে সেটাকে তো ক্যারি করা হয়েছে, ক্যারি করে তোমার চোখে বসানো হয়েছে। তো এই ক্যারি করার সময় কোন হাত ওই আগুনটাকে ধরেছিল, অথবা কোন পাখা, যে পাখাটা তো এই আগুনে পুড়ে যায়নি, বা যে হাতটা এই আগুনে পুড়ে যায়নি, সেই হাত বা সেই পাখাটা কোন পাখা। And what shoulder and what art could twist the sinews of the heart। আচ্ছা বলতেছে যে কোন কাঁধ
অথবা হোয়াট আর্ট মানে কোন কৌশল কুড টুইস্ট দ্য সাইনিউস অফ দাই হার্ট, তোমার যে হৃদয়টা, যে হৃদয়ের যে মাংস পেশিটা, হৃদয়ের যে মাংসটা, হার্টটা, সেই হার্টটাকে কোন শোল্ডার বহন করে নিয়ে এসেছিল, বহন করার আগে এটাকে কোন কৌশলে ধরা হয়েছিল এবং কোন কৌশলে এটাকে চাপ প্রয়োগ করা হয়েছিল। মানে হয় না যে একটা মেশিনের একটা যন্ত্র তুমি তৈরি করতেছো, এই তৈরিটা করার আগে এটাকে তো ধরতে হয়েছে, এটাকে অনেক সময় প্রেসার দিতে হয়েছে, অনেক সময় এটাকে আঁকা বাঁকা এরকম করতে হয়েছে। তো বলতেছে তোমার এই হার্টটা তৈরি করার সময়, এত রাগান্বিত এত ভয়ঙ্কর একটা হার্ট তৈরি করার সময় কি দিয়ে চাপ দেওয়া হয়েছিল, কোন কৌশল অবলম্বন করা হয়েছিল, অথবা কোন সোলজার এটাকে বহন করে নিয়ে আসছিল। And when thy heart began to beat, what dread hand and what dread feet, বলতেছে যে যখন তোমার হার্টটা বিট করা শুরু হলো, মানে হার্টবিট যখন শুরু হয়ে গেল, ডিপ 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 করে আওয়াজ শুরু হয়ে গেল, তখন কোন ভয়ঙ্কর হাত এটাকে ধরেছিল। অ্যান্ড হোয়াট ড্রেড ফিট, কোন ভয়ঙ্কর পা এটাকে ক্যারি করে নিয়ে এসেছিল। হোয়াট দ্য হ্যামার, কোন হাতুড়ি দিয়ে এই হার্টটাকে মানে পিটিয়ে পিটিয়ে তৈরি করা হয়েছে। হোয়াট দ্য চেইন, কোন চেইন দিয়ে এই হার্টটাকে মানে বাঁধা হয়েছে। ইন হোয়াট ফার্নেস ওয়াজ দাই ব্রেইন, এবং তোমার যে ব্রেইন, তোমার যে ব্রেইনটা সেটা কোন ফার্নেসের ভেতরে, কোন আগুনের ভেতরে দিয়ে এটাকে পুড়িয়ে তৈরি করা হয়েছে। হোয়াট দ্য অ্যানভিল, কোন সেই হচ্ছে লোহার বড় দণ্ড যেটার উপরে রেখে এটাকে পিটানো হয়েছে। হোয়াট ডেড গ্রাস ডেয়ার ইট ডেডলি টেররস ক্লাস, এবং বলতেছে যে কোন ভয়ঙ্কর হাত মুষ্টি সাহস করেছিল এটাকে তোমার এই হচ্ছে ব্রেইনটাকে বা তোমার এই হার্টটাকে ধরে রাখার জন্য। মানে কে সাহস করেছিল, কোন সেই মুষ্টি বা কোন সেই হচ্ছে হচ্ছে কি বলে এটাকে, হাত যেটা আঁকড়ে ধরেছিল। একটু খেয়াল করে দেখো যে এখান থেকে শুধু কোশ্চেনে পড়ে যাচ্ছে। মানে বাঘ এতই ভয়ঙ্কর অ্যাকর্ডিং টু মানে অ্যাজ পার দ্য ল্যাম, অর্থাৎ ল্যামের তুলনায় আমাদের বাঘ এতই ভয়ঙ্কর যে আমাদের এখানকার স্পিকার তিনি অবাক হয়ে যাচ্ছেন যে তোমাকে যখন তৈরি করা হলো, তোমার চোখের ভিতরে যে আগুন দেওয়া হলো, এই আগুনটা কোথায় জ্বালানো হলো এবং এটা কে ক্যারি করে নিয়ে আসলো, কোন সোলজার বহন করলো, কোন কৌশলে তোমার হৃদয়টাকে প্রেসার দিয়ে টুইস্ট করা হলো। এবার যখন তোমার হৃদয়টা মানে হার্টবিটটা শুরু হয়ে গেল, তখন কোন ভয়ঙ্কর হাত, কোন ভয়ঙ্কর পা, কোন হাতুড়ি, কোন চেইন, কোন ফার্নেসে তোমার ব্রেইনটাকে তৈরি করা হলো, কোন লোহার দণ্ডের উপরে রেখে সেটাকে পেটানো হলো, কোন হচ্ছে হাত দিয়ে সেটাকে ধরা হলো, কোন কোন ভয়ঙ্কর হচ্ছে মুষ্টি এটাকে আঁকড়ে ধরলো, সবই প্রশ্ন করতেছে। দেখো when the stars threw down their spears, বলছে যখন এই স্টার বলতে আকাশের মানে যে অ্যাঞ্জেল যারা তাদেরকে বোঝানো হচ্ছে। তো বলছে কোন অ্যাঞ্জেলরা থ্রিউ ডাউন দেয়ার স্পিয়ার্স, অর্থাৎ তাদের বল্লমটাকে ছুঁড়ে মেরেছিল। অ্যান্ড উইদার্ট হেভেন উইথ দেয়ার টিয়ার্স, এবং কারা হচ্ছে হেভেন থেকে পানি ঝরিয়েছিল। এখানে হেভেন বলতে আকাশ, হ্যাঁ, এখানে স্বর্গ না। উইদার্ট হেভেন উইথ দেয়ার টিয়ার্স, অর্থাৎ তাদের চোখের পানি দিয়ে হেভেনটাকে ওয়াটার করেছিল, উইথার না ওয়াটার, অর্থাৎ হেভেনটাকে পানি দিয়ে ভরিয়ে দিয়েছিল। এবার বলতেছে দেখো ডিড হি স্মাইল হিজ ওয়ার্ক টু সি, এই ডিড হি বলতে গডকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, মানে এই যে এই কাজগুলো যে করেছে, টাইগারের হৃদয়টাকে তৈরি করা বা ব্রেইন তৈরি করা, এটা যেই ভয়ঙ্কর হচ্ছে মানে সত্তা তৈরি করেছে তার কথা এবার বলা হচ্ছে। আচ্ছা সে কি তার কাজ দেখে সে হেসেছিল? ডিড হি হু মেড দ্য ল্যাম্প মেক দি, বলছে এটা কি সেই সত্তা যে হচ্ছে একটা ল্যাম্পকে তৈরি করেছিল, সেই কি এই বাক্যেও তৈরি করেছে? মানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা জানি যে গডের, আমরা আল্লাহর কথাই যদি বলি, আল্লাহর কথা যে আমরা আল্লাহর কিন্তু দুইটা দিক আমরা দেখি। এক হচ্ছে তিনি যেমন রহমানুর রাহিম, তিনি একই সঙ্গে আবার হচ্ছে কি কাহার, তারপরে গাফফার, এরকম আরো অনেক কিছু আছে আর কি। তো তিনি একই সঙ্গে যেরকম দয়ালু, আবার একই সঙ্গে কিন্তু রাগী। তিনি যেমন জান্নাত সৃষ্টি করেছেন, তিনি তেমনি জাহান্নামও সৃষ্টি করেছেন। তো এখানে এই কথাই বলতেছে যে আচ্ছা যিনি এই ল্যাম্প এবং হচ্ছে টাইগারকে তৈরি করলেন, তিনি কি তার কাজ দেখে হেসেছিলেন? তিনি কি সেই সত্তা যিনি ল্যাম্পকে তৈরি করেছে এবং ওই একই সত্তা কি তোমাকেও তৈরি করেছে? বাক্যে প্রশ্ন করা হচ্ছে।
টাইগার টাইগার বার্নিং ব্রাইট ইন দ্য ফরেস্ট অফ নাইট, হোয়াট ইমর্টাল হ্যান্ড অর আই ডিয়ার ফ্রেম দাই ফিয়ারফুল সিমেট্রি। বলছে টাইগার টাইগার তুমি হচ্ছে বনের ভেতরের একেবারে উজ্জ্বল হচ্ছে মানে উজ্জ্বল সামওয়ান আর কি। কোন ইমর্টাল হ্যান্ড অথবা চোখ তোমার এই এত সুন্দর ফ্রেমটা তৈরি করেছিল, বা তোমার এত সুন্দর বডিটা কে তৈরি করেছিল বা তোমাকে সৃষ্টি করেছিল? আচ্ছা, এখন বলো এখানে না বোঝার জায়গা কোথায়? না বোঝার জায়গা আছে কোথাও? আমি এটা আরেকবার বলি, দেখো আজকে সময় শেষ, আমাদের আজকে এটা পড়েই শেষ হয়ে যাবে এবং সামনের দিনে বাকি দুইটা তিনটা আছে, ওই দুইটা তিনটা শেষ করে আমরা এই উইলিয়াম ব্লেকের যে কবিতাগুলো সেগুলো শেষ করে ফেলবো। দেখো বলতেছে বাঘকে এখানে প্রশ্ন করা হচ্ছে, শুরুতে বাঘের একটু প্রশংসা করা হচ্ছে যে তুমি হচ্ছে রাতের অন্ধকার বনের ভেতরের উজ্জ্বল একটা প্রাণী বা একটা সামওয়ান আর কি। এরপরে প্রশ্ন করা হচ্ছে আচ্ছা কোন সেই হাত অথবা কোন সেই চোখ দিয়ে তোমাকে হচ্ছে তোমার যে ফ্রেমটা, এত ভয়ঙ্কর যে ফ্রেম, এত সুসামঞ্জস্যপূর্ণ কিভাবে তৈরি করা হলো? তোমার চোখের ভেতরে যে আগুন, সেই আগুনটা মাটির কোন গভীরে অথবা আকাশের কোন উচ্চতায় এটাকে জ্বালানো হলো, অথবা কোন পাখা বা কোন হাত এটাকে বহন করে নিয়ে এসে তোমার চোখে প্রতিস্থাপন করলো এই আগুনটাকে? এবার বলতেছে কোন সোলজার অথবা কোন কৌশলে তোমার হৃদয়টাকে এত প্রেসার দিয়ে টুইস্ট করা হলো বা এটাকে তৈরি করা হলো, তোমার হৃদয়ের যে মাংসপেশিটা, এবং যখন তোমার হৃদয়টার ভেতরে বিট করা শুরু হলো, হার্টবিটটা যখন শুরু হয়ে গেল, তখন কোন হাতুড়ি দিয়ে, কোন হাত দিয়ে, কোন পা দিয়ে, কোন হ্যামার দিয়ে, কোন চেইন দিয়ে এটাকে আটকানো হলো, অথবা কোন ফার্নেসে, কোন আগুনের ভেতরে এটাকে দিয়ে পোড়ানো হলো তোমার এই ব্রেনটাকে? অথবা ওই যে আমরা জানি না এটা লোহাকে পেটানোর জন্য নিচে ওই যে রেল লাইনের যে হচ্ছে লাইন, সেটা দিয়ে তার উপরে লোহা পেটায় না? কামারের দোকানে আমরা দেখেছি তো, কামার, হ্যাঁ কামারের দোকানই তো বলে, ওই যে লোহার অস্ত্র তৈরি করে। তো বলতেছে কিসের উপরে, কোন অ্যানভেলের উপরে এটাকে রেখে পেটানো হলো? পেটানোর সময় কোন হচ্ছে মানে কোন মুষ্টি দিয়ে বা কোন হাত দ্বারা এটাকে ধরে রাখা হয়েছিল, সেই হাতটা কত ভয়ঙ্কর। এরপরে বলতেছে যে যখন when the stars threw down their spears the watered heaven with their tears, যখন অ্যাঞ্জেলরা তাদের বল্লমগুলো ছুঁড়ে মেরেছিল, তখন হচ্ছে ওয়াটার্ড হেভেন উইথ দেয়ার টিয়ার্স, তাদের টিয়ার দ্বারা, তাদের যে হচ্ছে চোখের পানি, সেই পানি দ্বারা হেভেনটা, আকাশটা হচ্ছে তোমার ইয়ে হয়ে গিয়েছিল, মানে পানিতে পূর্ণ হয়ে গিয়েছিল। এরপরে বলতেছে যে সে কি, অর্থাৎ যিনি তোমাকে তৈরি করেছেন, সে কি তার কাজ দেখে হেসেছে? সে কি সেই সত্তা যে হচ্ছে ল্যাম্পকে তৈরি করেছে, এবং সে একই সত্তা কি তোমাকেও তৈরি করেছে? ল্যাম্পকে এত সুন্দর করে কোমল করে তৈরি করেছে, আর টাইগার তোমাকে এত কঠিন করে তৈরি করেছে, একই সত্তা কি সেটা? এটা প্রশ্ন করতেছে, এবং এরপরে ওই শেষের কথাটা আবার 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 বলতেছে আর কি। এই যে ডিপ মিন্স ভলকানিক, তারপরে আমার ছবিগুলো আরো ক্লিয়ার করে তোলা লাগতো আর কি পুরোটাই। হোয়াট ওয়াজ দ্য আর্ট, আচ্ছা চেইন বলতে মেটাল বিং ফোর্সড ওয়াজ সাসপেন্ডেড ফার্নেস। আচ্ছা, তো এই হচ্ছে আলোচনা। এখন তোমাদের কিছু বলার থাকলে বলো। সামনের দিন পড়বো আমরা হোলি থার্সডে এবং এবং হচ্ছে লন্ডন, এই দুইটা পড়বো, সাথে চিমনি সুইপার রয়েছে, অর্থাৎ সামনের দিনও তিনটা রয়েছে। ওকে, আচ্ছা তোমাদের কিছু বলার আছে? না বলা থাকলে ক্লাসটা কেটে দেই আর কি। স্যার আপনার এই বইটা কি টেক্সট বই? হ্যাঁ এটা টেক্সট। এগুলোর কি প্যারাফ্রেজ আছে? হ্যাঁ এগুলো প্যারাফ্রেজ, এগুলো অনেক আগের, এগুলো এইরকম ভাবে এখন বই পাওয়া যায় কিনা আমি জানি না। আর এগুলো আমরা কি এগুলোরও প্যারাফ্রেজ কিনবো শুধু? এই বইগুলো কিনলেই হয়ে যাবে, হ্যাঁ এগুলোর প্যারাফ্রেজ পাওয়া যায়, ওই বইয়ের ভেতরেই থাকার কথা। বাট যদি না থাকে তাহলে, আর আরেকটা জিনিস হচ্ছে অনেক বর্ণনা এখন একটু চেঞ্জ হয়েছে এইসব জায়গাগুলো, তো অনেক বর্ণনা, কারণ এগুলো তোমার সে আজ থেকে প্রায় 16-17 বছর আগের বই, যার জন্য অনেক কিছুই মিলবে না। তবে এখানকার এই আলোচনাটা ঠিক আছে আর কি, আমি যেটা বলতেছি সেটাই।
তোমরা এই বইগুলো কিনে ফেলো। হ্যাঁ, সংস অফ ইনোসেন্স, হ্যাঁ সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স উইলিয়াম ব্লেকের যে বইটা, সেটা কিনে ফেলো, সেখানে এগুলো পাবা। আর আরেকটা জিনিস, কবিতার কখনো ইয়ে কিনবা না, কবিতার যে হচ্ছে বঙ্গানুবাদ, সেগুলো কখনো কিনবা না। আমি বলি যে ড্রামার বঙ্গানুবাদ কিনো, নোভেলের বঙ্গানুবাদ কিনো, কিন্তু কবিতার কিনবা না, কারণ কবিতাগুলো এত বাজেভাবে তৈরি করা বাংলাদেশে, এগুলো দেখলে হাসি পায় এবং এগুলো অনেক ভুল দেয়া থাকে। আর এগুলো একবার মাথার ভিতরে ঢুকে গেলে ওই ভুলটাই চলতে থাকে, সঠিকটা মাথার ভিতরে আসলেও মনে হবে যে না আমি বেঠিক। হচ্ছে আমাদের টিচাররা যেটা বলেছে ওটাই সঠিক, মানে ওই বইগুলো যারা লিখেছে তারাই সঠিক, এটা মনে হবে। সো এটা যাতে না হয়, এই জন্য আগে থেকে ওটা কেনার দরকার নেই। ওকে, সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে কথা হবে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।